বন্ধুগণ এবং সাথী বন্ধু, আমরা আজকে এই প্রেস মিটে স্রষ্টার পক্ষ থেকে সকলের কল্যাণ কামনা করে শুরু করছি। আমাদের সামনের যে ক্যাম্পেইন জাগ্রত বিবেক মানবিক সমাজ 16 জুন থেকে 30 জুন, এই ক্যাম্পেইনে আমরা আমাদের এই প্রিয় দেশ ভারতবর্ষ, এই ভারতবর্ষে মানুষ আমরা বসবাস করি। মানুষ স্বাভাবিকভাবেই তার বিবেক জাগ্রত থাকা উচিত, কারণ বিভিন্ন সময়ে স্রষ্টার পক্ষ থেকে বিভিন্ন অবতার বা বিভিন্ন নবী রাসূলরা এসেছেন মানুষকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য। আমরা বিভিন্ন মানুষই কিন্তু সেই সৎ মানুষদের বা বুদ্ধিজীবী মানুষদেরকে অনুসরণ করেই চলি, কিন্তু তারপরে আমরা দেখছি যে আমাদের এই প্রিয় দেশে আমরা আমাদের জাগ্রত বিবেক যেটা, সেই বিবেক যেন শূন্য হয়ে গেছে। রবীন্দ্রনাথের ভাষায় এই বিবেক সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন, শিক্ষিত মানুষের অভাব নেই এই পৃথিবীতে, কিন্তু এই পৃথিবীতে শিক্ষিত বিবেকের বড্ড অভাব। গৌতম বুদ্ধ বলেছেন, বিবেক পৃথিবীর সব থেকে বড় আদালত। তাহলে এই বিবেক, যে বিবেক নিজের বিচার নিজেই করতে পারে, সেই বিবেক বর্তমান সময়ে এসে আমরা দেখছি যে আমাদের সেই বিবেক যেন এই কাজগুলো করছে না। অর্থাৎ আমরা আমাদের বিবেক সত্য মিথ্যা, ন্যায় অন্যায় এই সমস্ত কিছু পার্থক্য করতে পারে, কিন্তু তারপরেও বস্তুবাদী চিন্তা ভাবনার ফলে বা বর্তমান যে সমাজ সোসাইটি, তার আলোকে মানুষ চিন্তা ভাবনা করতে গিয়ে সেই দিক থেকে আমরা কিন্তু বিবেকহীন হয়ে গেছি। তাহলে এই রকমের প্রেক্ষাপটে আমি যেটা বলতে চাই যে আমাদের এই ভারতবর্ষে আজকে মানব সমাজ দারুণ সংকটের সম্মুখীন। কারণ আমরা সবাই মানুষ, আমরা যদি এটা ভাবি তাহলে দেখব যে আদিতে কোনো একজন মানব এবং মানবী থেকে আমাদের এই সৃষ্টি, আস্তে আস্তে আমরা দূরত্বে গেছি। ভাষা, দেশ, বর্ণ, গোত্র সমস্ত কিছু পার্থক্য হয়েছে, কিন্তু মূলত একজন পিতা এবং একজন মাতা থেকেই আমরা সমস্ত মানুষ কিন্তু সৃষ্টি। তাহলে আজকে যেটা আমরা পিতামাতার অবশ্যই জন্মগ্রহণ করে ভাই বোন হচ্ছি, তাহলে আমাদের দূর সম্পর্কীয় ভাই বোন কিন্তু আমরা সবাই। তাহলে সেই বিষয়টা আমরা গুরুত্ব না দিয়ে আমরা অর্থনৈতিক বা বিভিন্ন বিষয়গুলোর জন্য মানুষকে শোষণের দিকে আমরা নিয়ে যাচ্ছি। তাই আমরা দেখছি যে নারী এবং পুরুষের বিভিন্ন রকমের সমস্যায় আমরা জর্জরিত। নারীর যে সামাজিক মর্যাদা, তা আমরা বিভিন্নভাবে তাদেরকে ধর্ষণ, তাদেরকে ইফটিজিং বা তাদের বিভিন্ন কষ্টকর পরিবেশের মধ্যে ফেলি, শোষণ, নির্যাতন বিভিন্ন করি। তেমনিভাবে পুরুষরাও কিন্তু আজকের যুগে বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছে। তাহলে এই বিষয়গুলো আমরা সমানভাবে পর্যবেক্ষণ করলে বা একটু লক্ষ্য করলে দেখতে পাবো যে আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত। সেই সমস্যার তালিকা অনেক বড়, আমি সেই দিকে যাচ্ছি না, আমরা চিন্তা ভাবনা করে সবাই পাচ্ছি। আমরা যে মাতা পিতার ঔরসে জন্মগ্রহণ করেছি, যে মায়ের দুগ্ধ পান করে আমরা বড় হয়েছি, সেই মায়ের সম্পর্কে ইসলাম ধর্মে যেমন বলা হয়েছে মায়ের পদতলে জান্নাত, কিন্তু আজকে আমরা মায়ের অবস্থা কী করছি, তেমনি অন্যান্য ধর্মে মায়ের গুরুত্বের কথা বলা হয়েছে। তাহলে সেই মার আজকে অবস্থান কোথায়? তারা যখন বয়স্ক অবস্থায় যাচ্ছে, তখন সেই বয়স্ক অবস্থায় যে মা, যে পিতা আমাদেরকে অনেক কষ্ট করে, অনেক জুলুম সহ্য করে আমাদেরকে এত বড় করলো, আর তাদের সেই শেষ অবস্থায় তাদের যখন সাহায্যের প্রয়োজন, ছেলের সাহায্যের প্রয়োজন, বৌমার সাহায্যের প্রয়োজন, বাড়িতে নাতি প্রতি সাহায্যের প্রয়োজন, সেই সময় তারাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসছি। এর থেকে অমানবীয় আর কিছু হতে পারে না। তাহলে এটা মানবীয় মূল্যবোধ, মানুষের যে বিবেক, সেটা কিন্তু একেবারে লুপ্ত হয়ে গেছে, যার ফলে এই বিষয়টা কিন্তু সম্ভব। তাহলে এইভাবে আমরা প্রতিটা বিষয়ে দেখতে পাবো। আজকে আমাদের দেশকে যদি আমরা দেখি যে বিভিন্নভাবে দুর্নীতিগ্রস্ত, দুর্নীতি এত এত কাছে চলে এসেছে যে একটা আমার যেদিকে তাকাচ্ছি সমস্ত কিছুই যেন দুর্নীতি, ভালো কিছু যেন আর দেখা যাচ্ছে না। তাহলে এই যে বিষয়টা, আমরা সমস্ত বিষয়ের মধ্যে দুর্নীতিতে জড়িয়ে গেছি। আমরা শিক্ষিত মানুষ একটা আছি, শিক্ষিত একটা গোষ্ঠী আছে, একটা পার্সেন্টেজ আছে, কিন্তু এই শিক্ষা এমনই একটা শিক্ষা যে শিক্ষা মূল্যবোধ ভিত্তিক শিক্ষা নয়, যার ফলে আমরা সেই শিক্ষিত মানুষরাও কিন্তু সেইভাবে, যেখানে প্রতিবাদ করা উচিত ছিল, যেখানে আমার সামনে অন্যায় কিছু হলে তার সংশোধন করার জন্য আমার প্রচেষ্টা চালানো দরকার ছিল, আমার বিবেক যেন মরে গেছে, সেই বিষয়গুলো আমরা চেষ্টা চরিত্র করছি না। এইভাবে শিশু শ্রম থেকে নিয়ে গুম, ধর্ষণ, জুলুম, নির্যাতন, এই বিভিন্ন রকমের বিষয় আমাদের সমাজে, আমাদের একেবারে সমাজ পর্যন্ত, আমাদের পারিবারিক স্তর পর্যন্ত পৌঁছে গেছে। আমরা যদি এই সমাজের কথা ভাবি, তাহলে সমাজের ক্ষুদ্র ইউনিট একটা পরিবার, আর পরিবারের একটা ক্ষুদ্র ইউনিট হচ্ছে একজন ম্যান বা একজন পার্সন।
তাহলে সেই পার্সন যদি বিবেকযুক্ত হতো তাহলে কিন্তু দেখা যেত যে সেই একজন থেকে একটা পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত যেত। আমরা প্রত্যেকটা স্তরে সমাজ একটা উদাহরণস্বরূপ যদি বলি যে আজকে যে বিবাহ বন্ধনের মধ্য দিয়ে তার পরবর্তী জেনারেশনের সৃষ্টি হয়, তাহলে যেখানে আমি একজনকে নিয়ে আসছি, আমার স্ত্রী হিসাবে নিয়ে আসছি, তাহলে সেখানে কি করছি? সেখানে করছি তাকে এমন রকমের পণ বা বিভিন্ন রকমের যে রসম রেওয়াজের জালে মেয়ের পিতাকে এমনভাবে করছি যে তার জমি বন্ধকৃত হচ্ছে বা বিক্রি করতে হচ্ছে বা অনেক কিছু তাকে কষ্টের শিকার হচ্ছে। অথচ আমি কিন্তু আবার ওই কন্যার যেমন পিতা তেমনি ওই পুত্রেরও পিতা, তাহলে আমি কন্যার পিতার সময় একজনের জুলুম করছি, আবার আমার যখন পুত্রের পিতা হিসাবে আমি অন্য কন্যার পিতার প্রতি জুলুম করছি, আর মেয়ের পিতা হিসাবে আমি কিন্তু সেই জুলুমের শিকার হচ্ছি। তাহলে আমার বিবেক যদি জাগ্রত হতো, আমার যদি সঠিকভাবে বিবেক মানে তার মানদণ্ড অনুযায়ী বিচার বিশ্লেষণ করতো, তাহলে আমরা এই ধরনের কাজগুলো করতে পারতো না। এছাড়া আমরা আমাদের দেশে দেখছি যে কর্মহীনতা, এই কর্মহীনতার জন্য আজকে যুব সমাজ বিভিন্ন রকমের খারাপ অশ্লীল বিষয়ের উপর বা অনেক অসামাজিক ক্রিয়াকলাপের মধ্যে তারা কিন্তু জড়িয়ে যাচ্ছে। এই বিষয়গুলো আমরা দেখছি সামাজিক বিভাজন, এই বিষয়গুলো দেখছি। ফ্যাসিবাদী শক্তির উত্থান বর্তমানে এমন পর্যায়ে গেছে যে মানুষকে যেন মানুষ মনে করছে না। এর ফলশ্রুতি হিসাবে আমরা দেখছি মব লিঞ্চিং হচ্ছে, তারপরে মানুষকে পিটিয়ে মারা হচ্ছে, রাজনৈতিক কারণে এগুলো হচ্ছে আমরা দেখছি। এবং ফ্যাসিবাদী শক্তির মানুষের যে ফ্যাসিস্ট কায়দায় তার মনকে তৈরি করার যার ফলশ্রুতি হিসাবে আমরা এইগুলো দেখছি। যার ফলে আমরা যেদিকে তাকাচ্ছি এই ধরনের বিভিন্ন রকমের অরাজকতা, অশ্লীলতা এবং বিভিন্ন সমস্যা মানে আমরা জর্জরিত। এমনকি আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি তখনও দেখি যে একজন বয়স্ক ব্যক্তি আমার সামনে এসে দাঁড়িয়েছে। এমনকি আমার অনেক সময় কোনো নারী, সে তার বাচ্চা কোলে করে আছে, অথচ আমি তাকে বঞ্চিত করে তার ন্যায্য অনেক সময় আমি দখল করে নিয়ে তার ন্যায্য অধিকারটাকে তাকে বঞ্চিত করে সাধারণ মানুষদেরকে এভাবে আমরা এগোচ্ছি। কত বিবেক বঞ্চিত হলে আমরা এই কাজটা করতে পারি। তাহলে এই ধরনের বিষয়গুলো আমাদের দেশে চলছে। তাহলে এই বিষয়টা যেমন জামাত ইসলামী দিন তার ক্ষুদ্র প্রয়াস হিসাবে তার প্রচেষ্টা চালাচ্ছে আগামী এক পক্ষ কাল পর্যন্ত মানুষের মধ্যে এই বিবেক জাগ্রত করার জন্য বিভিন্ন প্ল্যান পরিকল্পনা করে, তেমনি আমি চাইছি প্রেস মিটের উদ্দেশ্য হচ্ছে যে আমার সাংবাদিক বন্ধুরা যাতে এই কাজগুলো তাদের প্রচেষ্টা দিয়ে তারা এই ব্যাপারে সহযোগিতা করে। তাই আমি আবারও তাদের প্রতি আবেদন যে তারা এই যেন এই আমাদের জাগ্রত বিবেক যে ক্যাম্পেইন চলছে, তাছাড়াও তারা যে লেখনী জগৎ তাদের যতটাই আছে তারা কিন্তু আজীবন এই বিষয়গুলো তাদের জাগ্রত বিবেক এই বিষয়গুলোকে যেখানে তারা সোচ্চার হন, এই আবেদনটাকে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ। প্রথমে আমি সকলের উপর মহৎ সংস্কার, শান্তি তথা কল্যাণ কামনা করছি। আসসালামু আলাইকুম। আজকে জামাত ইসলামী দিন সারা পশ্চিমবঙ্গব্যাপী জাগ্রত বিবেক মানবিক সমাজ একটা গুরুত্বপূর্ণ দিককে সামনে রেখে সারা বাংলার মানুষকে জাগানোর মানসিকতা এই ক্যাম্পেইনকে হাতে নিয়েছে। মূলত আমাদের বর্তমান ভারতবর্ষের প্রেক্ষাপট এবং পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটের নিরিখে যদি বলি যে আমরা এই দেশকে ভালোবাসি, আমাদের ভারতীয় সভ্যতা, গণতন্ত্র এবং সব কিছুর জন্য আমাদের যে একটা গর্ব অনুভব করি, সেই গর্ব যে কোনো কারণে আমরা ব্যক্তি নাগরিক থেকে নিয়ে রাষ্ট্রীয়ভাবে যেন সেটা কখনো কখনো লঙ্ঘন হচ্ছে। আজকে মানবীয় মূল্যবোধের অভাবের কারণে ব্যক্তিত্ব পরস্করণ হচ্ছে, যেগুলো আমরা সকলেই জানি। সেই দর্শন থেকে নিয়ে, দুর্নীতি থেকে নিয়ে, আমাদের অন্যের সঙ্গে খারাপ আচরণ থেকে নিয়ে সেগুলো তো আছেই। পাশাপাশি রাষ্ট্রীয় মদত বা রাষ্ট্রীয় যে কেন্দ্রীয় বিভিন্ন রাজনৈতিক দলগুলো আমাদের ভারতবর্ষে আছে, তারা তাদের স্বার্থে বিভিন্ন রকম বিভাজন, ধর্মীয় মেরুকরণ এবং তাদের পলিটিক্সকে প্রভাবিত করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু ভারতবর্ষে নিয়ে আসা হচ্ছে, যাতে ভারতীয় সভ্যতাকে দুর্বল করা হচ্ছে। আমরা বিশেষ করে দেখলাম যে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইস্যুতে নুপুর শর্মা বা নবীন জিন্দাল যে আচরণ বা যে মন্তব্য করেছেন, সেটা শুধু মুসলিমদের আঘাত করেছে এমনটা মোটেও নয়, বরং ভারতীয় সভ্যতাকে পুরো পৃথিবীর কাছে লজ্জিত করেছে। এবং এই ধরনের ঘটনা অত্যন্ত অনভিপ্রেত
তারপরেও আমরা দেখলাম যে পুরো ভারতবর্ষ পলিটিক্যালি একটা ষড়যন্ত্র করে উত্তাল করা হলেও তার যথোপযুক্ত ব্যবস্থা সরকার গ্রহণ করছে না, বা এই বিষয়ে যে সঠিক পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সেই দিকে পদক্ষেপ না গ্রহণ করে বরং আমরা দেখলাম যে গত 2-3 দিন আগে উত্তরপ্রদেশে বিশেষ রাজনৈতিক দলের নেতা প্রফেট মোহাম্মদ সাল্লামের এই অবমাননার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য অনৈতিকভাবে কয়েক ঘন্টার নোটিশ ধরিয়ে দিয়ে বেআইনিভাবে তার বাড়ি বুলডোজার করে দেওয়া হলো। একজন ভারতীয় নাগরিক হিসাবে এই বুলডোজার সন্ত্রাস আমরা মনে করছি, এবং ভারতবর্ষের 130 কোটি মানুষকে আমরা এই বিষয়ে অবগত করতে চাই যে বুলডোজার সন্ত্রাস কারোর জন্য কল্যাণ আনতে পারে না, রাষ্ট্রের জন্য কল্যাণ আনতে পারে না। এছাড়াও আমরা বিভিন্ন রকম যে অসহিষ্ণুতা, এই অসহিষ্ণুতার পরিবেশ রাজনৈতিক কারণে ক্রিয়েট করা হচ্ছে, এটা আমরা মনে করি। কারণ মব লিঞ্চিং থেকে নিয়ে যে পিটিয়ে হত্যার ঘটনাগুলো ঘটছে, এটা শুধু মুসলিমদের সঙ্গে হচ্ছে না, এটা জামাত ইসলামী কখনো মনে করে না। বরং জামাত ইসলামী যেটা মনে করে যে আমাদের ভারতীয়দের আক্রমণ করা হচ্ছে, এবং আক্রমণ করছে মুসলিমীয় কিছু স্বার্থান্বেষী মানুষ, যাদেরকে যারা ধর্মীয় মেরুকরণ করতে চাইছে, এইরকম কিছু দেশ বিরোধী লোক, কুচক্রী লোক, যারা দেশীয় মানুষকে আঘাত করছে। এখানে হিন্দু, জৈন, খ্রিস্টান, মুসলিম সমস্ত ধর্মের ওপর আঘাত, এক কথায় ভারতবর্ষের ওপর এইরকম একটা আক্রমণ যেটা বারে আমরা দেখেছি, যে বর্ণ ভেদ প্রথা থেকে নিয়ে জাতিগত যে অস্পৃশ্যতা থেকে নিয়ে নানান রকম বিষয় সামনে নিয়ে এসে তারা রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার জন্য ভারতবর্ষে যে অরাজক একটা পরিস্থিতি সৃষ্টি করেছে, তাতে 135 কোটি ভারতীয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা আজকে এই জাগ্রত বিবেক মানবিক সমাজ এর মধ্য দিয়ে এই আহ্বান বাংলার মানুষদের কাছে বিশেষ করে আমরা রাখতে চাইছি যে আমরা যে সভ্যতায় অবস্থান করি, ভারতীয় সভ্যতা, এই সভ্যতা অনেক উচ্চ মানের একটা সভ্যতা। আমাদের সংস্কৃতি একটা মিশ্র সংস্কৃতি, ঐক্যের মধ্যে যে ভারত আমরা দেখেছি, তো সেটাকে আমরা আবার ফিরিয়ে নিয়ে আসতে গেলে এই রাজনৈতিক বিভাজনের বিরুদ্ধে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। এর জন্য আমরা আমাদের সাংবাদিক বন্ধুদেরও আহ্বান করেছি। আজকে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় সাংবাদিকদের নিয়ে আমাদের এই ধরনের বৈঠক করা হচ্ছে। তার মুখ্য উদ্দেশ্য একটাই, যে আমাদের সে রাজনৈতিক উদ্দেশ্য হোক বা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য হোক বা মানবীয় মূল্যবোধের অবক্ষয়ের কারণে হোক, যে ভারতীয়রা আক্রান্ত হচ্ছে, এর বিরুদ্ধে জামাত ইসলামী যেমন আজকে আহ্বান রেখেছে জাগ্রত বিবেক মানবিক সমাজ, এ বিষয়ে সাংবাদিকরা, সে প্রিন্ট মিডিয়া হোক, ইলেকট্রনিক্স মিডিয়া হোক, তারা সকলেই যদি এগিয়ে আসে এবং ভারতীয়দের যে বিবেকে একটা দুর্বলতার জায়গা যে কোনো পুঁজিবাদী মানসিকতার কারণে হোক বা রাজনৈতিক কারণে তৈরি করা হচ্ছে, তো তার বিরুদ্ধে যদি আমরা ভারতবর্ষের কল্যাণকামীদের জন্য যদি আমরা মানুষকে আহ্বান করতে পারি, তাহলে তো আগামী দিনের ভারতবর্ষে আমরা গণপিটুনি হোক বা এনকাউন্টারের ঘটনা হোক বা মানবতা বিরুদ্ধে আর যেসব অপরাধগুলো সংঘটিত হচ্ছে, সেগুলো ধীরে ধীরে কমবে। কারণ জামাত ইসলামী যেটা খেয়াল করে যে একটা বক্তৃ ঘটনা ঘটলো, সেখানে রাজ্য সরকার হোক বা আমাদের মহামান্য বিচার ব্যবস্থা হোক, সিবিআই কিছু লোককে শাস্তি দিল, এই শাস্তি এই বাংলার সমস্ত অন্যায়কে শেষ করতে পারে না। কারণ আমাদের মধ্যে যে বিভাজন তৈরি করা হয়েছে, যে মেরুকরণ তৈরি করা হয়েছে, এতে যে বিষ বাষ্প স্বার্থান্বেষী মানুষের মধ্যে ঢুকে গেছে, একটা দুটা স্টেপ নিয়ে এটাকে বন্ধ করা সম্ভব নয়, এটা জামাত ইসলামী মনে করে। সুতরাং আমরা সম্মিলিত প্রচেষ্টায়, সে সাংবাদিক হোক, সে সাধারণ শিক্ষিত সুশীল সমাজ হোক, সে অফিসার র্যাঙ্কের কোনো মানুষ হোক, সবাই সম্মিলিতভাবে এর বিরুদ্ধে যদি আমরা সরব হতে পারি, তাহলে আগামীর ভারতবর্ষকে আমরা একটা জায়গায় নিয়ে যেতে পারবো। এই জায়গায় সকলে সরব হলে আমরা রাষ্ট্রর যে ফ্যাসিবাদী মানসিকতা খেয়াল করছি, সে আমরা বিভিন্ন অন্যায়ের ক্ষেত্রে হোক বা ধর্মীয় একটা ভাবনা নিয়ে এসে কে ভারতীয় নাগরিক থাকবে, কে ভারতীয় নাগরিক থাকবে না, এরকম একটা ন্যাক্কারজনক সিদ্ধান্ত, যেটা আমরা তীব্র বিরোধিতা করছি, এই ধরনের মানসিকতার বিরুদ্ধে সমস্ত মানুষকে আমরা জাগাতে চাইছি, জাগ্রত করতে চাইছি। সেই মানসিকতায় আমাদের এই ক্যাম্পেন। এবং মুর্শিদাবাদের নিরিখে আমাদের সুনির্দিষ্ট কিছু দাবি আছে, যেগুলো আমরা প্রেসের মাধ্যমে সমস্ত মানুষ সহ, আমাদের নেতা মন্ত্রী সহ, রাজ্য সরকার সহ, কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। আমাদের সুনির্দিষ্ট দাবিগুলো হলো
যে সাম্প্রদায়িকতা মুক্ত রাজনীতি মুক্ত দেশ গড়ে উঠুক, মানে সাম্প্রদায়িক রাজনীতি মুক্ত দেশ গড়ে উঠুক, ঘৃণা ও ভয়মুক্ত পরিবেশ গড়ে তোলা হোক, আইনের অনুশাসন কায়েম করা হোক, চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা থাক, যেটা আমরা মিডিয়ার ক্ষেত্রেও দেখেছি যে অনেক সময় তাদের স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে, সেই স্বাধীনতা দেওয়া হোক যেটা আমাদের সংবিধান দেয়। দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন তৈরি হোক, যে দুর্নীতি নিয়ে এসএসসি হোক বা আরও বিভিন্ন জায়গায় আজকে বাংলার মানুষ না দেখা এবং হাজার হাজার কোটি টাকা তছরূপ্ত হয়েছে, সঙ্গে সঙ্গে একটা শিক্ষা ব্যবস্থা থেকে নিয়ে বিভিন্ন ব্যবস্থা কাজকে ভেঙে দেওয়া হয়েছে। তো এই দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন গড়ে উঠুক। পাশাপাশি আমাদের মুর্শিদাবাদের নিরিখে কয়েকটা দাবি আমরা রেখেছি, যেগুলো আমরা আজকে মিডিয়ার বন্ধুদের মাধ্যমে বাংলার সমস্ত মানুষের কাছে নিয়ে আসতে চাই। তার মধ্যে অন্যতম গঙ্গা ভাঙন, ফারাক্কা থেকে নিয়ে জলঙ্গি পর্যন্ত, বিশেষত শামশেরগঞ্জ সহ সুতি এবং ফারাক্কায় যে ভয়ঙ্কর একটা ভাঙন গত 2 বছর থেকে আমরা খেয়াল করছি, এখনো পর্যন্ত সরকার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেনি। রাজ্য কেন্দ্রের উপর দায়, কেন্দ্র রাজ্যের উপর যে দায় চাপাচ্ছে, এর আমরা তীব্র বিরোধিতা করে গঙ্গা ভাঙনের যাতে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় এই বিষয়ে আমরা আওয়াজ তুলতে চাইছি। পাশাপাশি যে সকল মাদক দ্রব্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে, যেটা আমাদের ভারতবর্ষে বেশ কয়েকটা রাজ্য করেছে, কিন্তু খুব দুঃখজনক হলেও দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে আমাদের রাজ্য সরকার তারা দুয়ারে মত প্রকল্প গ্রহণ করে এই বাংলার মানুষকে অপমান করেছে। কারণ আমরা এনসিআরবির যে রিপোর্ট, ন্যাশনাল ক্রাইম ব্যুরো রিপোর্ট বলছে যতগুলো অপরাধ সংগঠিত হয়, ধর্ষণ থেকে নিয়ে মারাত্মক যে অপরাধগুলো, সেগুলো কিন্তু মাদকাসক্ত হওয়ার কারণে। কিন্তু রাজ্য সরকার তাদের ধনভাণ্ডারকে সমৃদ্ধ করার জন্য এইরকম একটা মানুষের বিকৃত মস্তিষ্ক তৈরি করে দেওয়ার জন্য যে দুয়ারে মত প্রকল্প নিয়ে এসছে, এটার আমরা তীব্র বিরোধিতা করছি। এ বিষয়ে ডিএম এসপিও দৃষ্টি আকর্ষণ আমরা আগামী 22 তারিখ করবো, আপনাদেরও এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি ডোমকল লাইনে দীর্ঘদিনের একটা দাবি যে রেলপথ নির্মাণে, যেটা যে কোনো রাজনৈতিক গড়িমসি চলছে, তো সেইটার বিষয়ে আমরা আজকে মুর্শিদাবাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি যাতে দ্রুত ডোমকলের রেল লাইন এবং পাশাপাশি মুর্শিদাবাদের বিভিন্ন যে গ্রামীণ এলাকা বা যে মফস্বল শহরগুলো রয়েছে, তার সঙ্গে সদর শহর বহরমপুরের রেল পথের যে যাত্রা সেটা অত্যন্ত দুর্বল, সেটা যাতে আরও মসৃণ করা হয়, মানুষের জেলা সদরের সঙ্গে সম্পর্ক বাড়ানোর জন্য যাতে এটাকে আরও সুন্দর এবং সহজ করা হয়, এই বিষয়ে আমরা জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো, আপনাদেরও আমরা দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি আপনারা সবাই জানেন যে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক বাংলার মধ্যে সবচেয়ে বেশি, কিন্তু এখানে কুটির শিল্প থেকে নিয়ে কোনো শিল্প কলকারখানার বিষয়ে সদর্থক ভূমিকা রাজ্য সরকারের আমরা খেয়াল করিনি। এ বিষয়ে আমাদের একটা উদাত্ত আহ্বান রাজ্য সরকারের কাছে থাকবে যে এখানকার পরিযায়ী শ্রমিকরা তারা যাতে তাদের প্রাপ্য অধিকার পায়, সেই কারণে এখানে কুটির শিল্প সহ যা যা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সেটা মুর্শিদাবাদের মাটিতে করা হোক। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দাবি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের ছাত্র সংগঠন এসআইএর একটা দীর্ঘদিনের আন্দোলন ছিল যে মুর্শিদাবাদে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন। গত 2-2.5 বছর আগে আমাদের রাজ্য সরকার সেটাকে অ্যাপ্রুভ করেছেন, ঘোষণা করেছেন, কিন্তু সেটা আপাতত কেএন কলেজে চলছে। আমাদের একটা জোরালো রাজ্য সরকারের কাছে দাবি রাখবো, ডিএমের কাছে আমরা দাবিপত্র আগামী 22 তারিখ রাখবো যে কেএন কলেজের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখা হোক, তার যে একটা ঐতিহ্য আছে 100 বছরেরও বেশি, তার ঐতিহ্যকে বজায় রেখে কেএন কলেজ থাকুক। আর মুর্শিদা বিশ্ববিদ্যালয় স্বতন্ত্র জায়গায়, সরকার যেখানে ভাববে তাদের যেখানে সুবিধা, স্বতন্ত্র জায়গায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় দ্রুত করা হোক। কারণ এখন যে বিশ্ববিদ্যালয় ঘোষিত হয়েছে সেটা একেবারেই দুর্বল একটা বিশ্ববিদ্যালয়, তার ফায়দা আজকে আমাদের জেলার প্রিয় ছাত্রছাত্রীরা পাচ্ছে না। তার ফ্যাকাল্টির দুর্বলতা রয়েছে, তার ক্যাম্পাস নেই, তার শিক্ষকের অপ্রতুলতা রয়েছে, সব কিছু যাতে দ্রুত কাটিয়ে ওঠে, আগামী দিনে খুব দ্রুত পূর্ণাঙ্গ মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হোক। এই সুনির্দিষ্ট কতগুলো মুর্শিদাবাদ এবং দেশীয় পরিস্থিতিকে দাবি আমরা রাজ্য প্রশাসনের কাছে, জেলা প্রশাসনের মাধ্যমে আমরা রাখবো। পাশাপাশি আপনাদের মাধ্যমে সমস্ত মানুষের কাছে যাতে তাদের বিবেক জাগ্রত হয়, যে বিবেকের পদস্খলন ঘটলে সমস্ত রকম অপরাধ প্রবণতা বৃদ্ধি পেতে থাকে। সেই অপরাধ প্রবণতার জায়গায় কুঠারাঘাত করার জন্য
আজকে মুর্শিদাবাদের সমস্ত স্তরের মানুষ, সমস্ত ধর্মের মানুষ, হিন্দু, জৈন, খ্রিস্টান সহ সমস্ত মানুষের কাছে আমরা বিভিন্ন প্রোগ্রাম কর্মসূচির মধ্য দিয়ে পৌঁছাবো। সকলকে সাথে নিয়ে আমরা এই জাগ্রত বিবেক মানবিক সমাজ এর যে মূল লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছানোর আমরা প্রচেষ্টা করব। এই প্রচেষ্টায় আপনাদের আমরা সহযোগিতা চাইছি। আমি আমার কথাকে না বাড়িয়ে আবার আমাদের এই ভারতবর্ষ, আমাদের প্রিয় ভারতবর্ষ, প্রাণের প্রিয় ভারতবর্ষ, এই ভারতবর্ষের কল্যাণে আমরা সমস্ত নাগরিক এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে যাতে আমরা কাজ করতে পারি, সেই লক্ষ্যে আপনাদের সহযোগিতা আশা করে আরেকবার জামাত ইসলামী হিন্দ মুর্শিদাবাদ জেলা শাখার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আপনাদের এই প্রেস কনফারেন্স জামাত ইসলামী হিন্দ দেশীয় এবং রাজ্যের যে পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি দিন দিন আকার ধারণ করছে, সে মব লিঞ্চিং থেকে নিয়ে বুলডোজার সন্ত্রাস থেকে নিয়ে প্রফেট মোহাম্মদ সাল্লামের ওপর যে অবমাননাকর কুরুচিকর মন্তব্য থেকে নিয়ে বিভিন্ন রকম ধর্ষণ, দুর্নীতি সহ সমস্ত রকম যে অরাজকতার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, সেটাকে কাটিয়ে উঠে আমরা আপামর 135 কোটি ভারতবর্ষের জন্য কল্যাণকামী একটা রাষ্ট্র উপহার দেওয়ার জন্য জামাত ইসলামী হিন্দ জাগ্রত বিবেক মানবিক সমাজ এই থিমকে সামনে রেখে সমস্ত ধর্মের, সমস্ত বর্ণের এবং সমস্ত মানুষকে নিয়ে একটা প্রচার অভিযান পরিচালনা করছে, যার মূল লক্ষ্যই হলো যে সমস্ত রকম অন্যায়, জুলুম, শোষণ, রাষ্ট্রীয় সন্ত্রাস এবং ধর্মীয় মেরুকরণের যে একটা বাতাবরণ, বিশেষ কিছু রাজনৈতিক দল তাদের মানে রাজত্বকে আরও বেশি বিস্তারিত এবং সমৃদ্ধ করার জন্য যে একটা কুরুচিকর ভাবনা নিয়ে এগোচ্ছে, সেটাই কুঠারাঘাত করে আমরা ভারতবর্ষের কল্যাণের জন্য এই কর্মসূচি জাগ্রত বিবেক মানবিক সমাজ জামাত ইসলামী হিন্দের সঙ্গে মাধ্যমে আমরা পরিচালনা করছি, যাতে সমস্ত ভারতীয়কে আমরা একাত্ম করতে চাই, যেটা আমাদের ভারতের শক্তি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই শক্তিতে আবার আমরা ফিরে যেতে পারি। আবার স্বাধীনতার লক্ষ্যে যে আমাদের শত শত হাজার হাজার লক্ষ লক্ষ স্বাধীনতা সংগ্রামী প্রাণ দিয়েছিলেন যে লক্ষ্যে, সেই লক্ষ্য আমরা পূরণ করতে পারি এবং আগামীর ভারতবর্ষ দুর্নীতিমুক্ত ভারতবর্ষ, সন্ত্রাসমুক্ত ভারতবর্ষ এবং সমস্ত রকম স্বাধীনতা নিয়ে সমস্ত ধর্মের, সমস্ত বর্ণের মানুষ সুন্দর এবং সুখী সমৃদ্ধ হয়ে যাতে দিন যাপন করতে পারে, সেই লক্ষ্যেই মূলত আমাদের জামাত ইসলামী হিন্দের এই ক্যাম্পেন জাগ্রত বিবেক মানবিক সমাজ। বিশেষত কোন রাজনৈতিক দল আপনাদেরকে এইভাবে আপনাদের উপর আঘাত হানছে বলে মনে আপনারা করছেন? সকলেই আজকে দেখছেন যে ভারতবর্ষে, আমি বিশেষ কোনো রাজনৈতিক দলের নাম নেব না, কিন্তু তারা রাজনৈতিক স্বার্থেই নবী মোহাম্মদ সাল্লাম থেকে অবমাননা থেকে নিয়ে বুলডোজার সন্ত্রাস যারা করছেন, তারাই কিন্তু বিভিন্ন সময়ে ধর্মীয় মেরুকরণ, সে এনআরসি হোক, সিএ আইন পাস হোক, বা আমরা এর আগে বিগত দিনে 3 তালাক বিল দেখেছি, যে মুসলিমরা সাধারণত 3 তালাকের সঙ্গে যুক্ত নয়, তাদের পার্সেন্টেজ 0.75, অথচ সেই রকম বিল নিয়ে এসে একটা সারা ভারতবর্ষে ধর্মীয় মেরুকরণ তৈরি করছে। আমরা তাদের বিরুদ্ধে ভারতবর্ষের মানুষকে জাগাতে চাইছি, জাগ্রত করতে চাইছি। আপনার এর বিরুদ্ধে কি কোনো প্রতিবাদী আন্দোলনে নামবেন ভাবছেন? এর বিরুদ্ধে আমরা 2 ধরনেরই প্রোগ্রাম নিচ্ছি, যে সাধারণ আম জনতা থেকে নিয়ে সমস্ত মানুষের বিবেককে জাগ্রত করার জন্য ব্যক্তিগত সংযোগ, সিম্পোজিয়াম, সেমিনার, সুধী সমাবেশ, আন্তঃধর্মীয় সংলাপ থেকে নিয়ে যে কর্মসূচি, সেগুলোকে আমরা বেশি জোর দিব, কারণ মানুষের বিবেক জাগ্রত হলে, মানুষ ঐক্যবদ্ধ হলে ফ্যাসিবাদী মানসিকতা এমনিতেই দমিত হবে, তারা দুর্বল হবে, সেটা থাকছে। দ্বিতীয়ত আমরা কিছু প্রতিবাদ কর্মসূচিও রাখবো। আগামী 22 তারিখ আমরা এসপির কাছে এবং ডিএমের কাছে আমরা মেমোরান্ডাম পেশ করব। আমাদের কিছু র্যালি, কিছু জনসভা, প্রতিবাদ সভা, এরকম আমরা 2 রকম টাইপেরই প্রোগ্রাম করব। এই প্রতিবাদ কি জামাতুল ইসলামী জানাচ্ছেন, আপনাদের সঙ্গে আরও কোনো সংগঠন যুক্ত আছে? মূলত আমরা জামাত ইসলামী হিন্দের পক্ষ থেকে এই আহ্বান বাংলার মানুষের কাছে রাখবো, তবে আমাদের সমস্ত সংগঠনের সহযোগিতা এই বিষয়ে আমরা চাইব। এই বিষয়ে আমরা বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গেও দেখা করেছি, এসআইও থেকে নিয়ে আরও বিভিন্ন যে সংগঠন রয়েছে তাদের সঙ্গে, পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, টিএমসি, কংগ্রেস সহ সিপিআইএম, এমনকি আমরা বিজেপির সঙ্গেও দেখা করব। তাদের রাজনৈতিক নেতা, তাদের নেতা মন্ত্রীরাও যাতে মানুষের বিবেক জাগ্রত থেকে নিয়ে, দুর্নীতি থেকে নিয়ে যে মানে অরাজকতা সৃষ্টি হয়েছে তার মূলে কুঠারাঘাত তারাও করতে পারে, সেই বিষয়ে আমরা তাদের সঙ্গে সাক্ষাৎ করব এবং সহযোগিতা চাইব। কোন কোন সংগঠন এগিয়ে আসছে আপনাদের সাথে? আমাদের আগামী 16 মানে জুন থেকে নিয়ে
30শে জুন পর্যন্ত এই ক্যাম্পেইন পরিচালিত হবে। আগামীকাল থেকে আমরা সমস্ত রাজনৈতিক দল সহ সমস্ত সামাজিক সংগঠনের সঙ্গে দেখা সাক্ষাৎ শুরু করব। আমরা আশা রাখবো আমাদের এই মহৎ উদ্দেশ্যের সঙ্গে সমস্ত রাজনৈতিক দল বা সামাজিক সংগঠন সহযোগিতা করবে। এই প্রোগ্রাম কি আজকে শুধু মুর্শিদাবাদে হচ্ছে না গোটা রাজ্যে হচ্ছে? আমাদের পুরো পশ্চিমবঙ্গ জুড়েই এই মানে ক্যাম্পেইন পরিচালিত হবে এবং আজকে প্রেস মিট সহ বিভিন্ন কর্মসূচি পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে হচ্ছে এবং কলকাতা শহরেও হচ্ছে। আপনার নাম? আমার নাম আব্দুল্লাহি কাফি। আমি মুর্শিদাবাদ জেলা জামাত ইসলামী হিন্দের অ্যাসিস্ট্যান্ট সভাপতি এবং সেই সাথে সাথে এই যে প্রচার অভিযান পরিচালিত হচ্ছে এর মুর্শিদাবাদ জেলার কনভেনর।